অলৌকিক রোববারে আজ সত্যি ঘটনা অবলম্বনে নাটক নকশা। সুমাল্য মোটা তুলিটা লাল রঙে চুবিয়ে দেওয়ালে এবড়ো খেবড়োভাবে টেনে দিল তার শক্ত সাবলীল হাতের কয়েকটি মোচড়ে। তার হাত সুঠাম, বলিষ্ঠ, ফুলে ওঠা শিরাগুলি একটু দূর থেকেও দেখা যায়। তার হাত চিত্রশিল্পীর হাত নয়, ভাস্করের হাত। শুধু তার আঙুলগুলি শিল্পীর। ঈষৎ লম্বা ফ্যাকাশে আঙুলগুলি দিয়ে যখন সে তুলি ধরে অথবা বিষণ্ণ ক্লান্ত ভঙ্গিতে তর্জনীয় মধ্যমার ফাঁকে ঝুলিয়ে রাখে সিগারেট, তখন তাদের কৃষকায় লাবণ্য মুগ্ধ হয়ে দেখতে হয়। আঙুলের ফাঁক থেকে তুলিটা জলের ভিতর শুইয়ে দিয়ে দেওয়ালের পাশে ছোট্ট টেবিলে রাখা সস্তা সিগারেটের প্যাকেটটা তুলে নিয়ে তার থেকে একটা সিগারেট মুখে দিল সুমাল্য। তারপর দেশলাইটা জ্বালিয়ে আড়াল করে সিগারেটটা ধরালো সে। তারপর জানলার কাছে গিয়ে জানলাটা খুলে দিল হাট করে। ঘরে ঝাঁপিয়ে পড়ল চাঁদের আলো। চকমকে এই পেনসিলভানিয়া স্টেট ইউনিভার্সিটির ক্যাম্পাসে আজ কোনো অজানা কারণে আলো নিভে গেছে সব। রাস্তার চকচকে ল্যাম্পগুলি দাঁড়িয়ে আছে, অনুজ্জ্বল, অন্ধকার, যেন প্রাণহীন। সুমাল্য আজ আঁকছে। প্রায় সকলেই আঁকে আলোয়। আলো না হলে তারা দেখতে পায় না নিজেদের রেখাগুলিকে, তাদের বিশ্বাস করতে পারে না। কিন্তু চিরকালই সুমাল্য আঁকে অন্ধকারে। আলোয় তার কোনো কারণে আঁকাটা হয় না। সে এলো পাথাড়ি কিচ্ছু না ভেবে রং ঢেলে দেয় ক্যানভাসে আর তাকিয়ে থাকে সেই দিকে। ক্রমশ অন্ধকারে চোখ সয়ে যায়। দেখা যায় ক্যানভাস বেয়ে রং চুমিয়ে পড়ছে, আর সেই অন্ধকারেই চুমিয়ে পড়া রং বিভিন্ন পথে, শাখা পথে, কখনো মিশে, কখনো একা একাই যেন সুমাল্যকে অনুভব করায় বিভিন্ন ছবি। সুমাল্য চোখ চকচক করে ওঠে। অন্ধকারের মধ্যেই সে আঙুলে তুলে নেয় তুলি, সেই ছবিগুলিকে চিত্রিত করে ফেলে অন্ধকারেই। আর এভাবেই অন্ধকার ক্যানভাসকে চিত্রিত করতে 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 এক সময় তার অস্থিরতা কমে আসে। মনে হয় জ্বর ছেড়ে গেল। তারপর সে একটা সিগারেট ধরায়, জ্বালিয়ে দেয় আলো। তারপর নিজের সৃষ্টির সামনে নিজেই দাঁড়িয়ে থাকে যুগপৎ অবাক এবং বিস্মিত হয়ে। মুগ্ধ হয়, কারণ সে যা এঁকেছে তা সে নিজে এই প্রথমবার দেখল। এবং আঁকতে আঁকতে তার যা ধারণা হয়েছিল সে আঁকছে, তার সৃষ্টি সেই ধারণার থেকে ভীষণভাবে আলাদা। বিশ্বাস করতে কষ্ট হয় সামনে ছবিটা সে নিজেই এঁকেছে। তো তার নিজের হোস্টেলের ঘরের বিছানার পাশে সাদা বিশাল দেওয়ালটায় সুমাল্য অনেকদিন ধরে আঁকবে বলে ভাবছে, কিন্তু এত আলো চারিদিকে ছড়িয়ে রয়েছে যে কখনোই সেই দেওয়ালটা সম্পূর্ণ অন্ধকার হয় না। যাদবপুর ইউনিভার্সিটি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ গ্র্যাজুয়েশন করে বিদেশে চলে আসার পর থেকে 2 বছর হয়ে গেল সে এই ঘরটাতেই রয়েছে। 2 বছরের মধ্যে একবারও গোটা ইউনিভার্সিটি চত্বর অন্ধকার হয়নি। কাটোয়ার ছেলে সে এটাকে উন্নতি ছাড়া অন্য কিছুই ভাবতে পারে না। তার ভাবতেই ভালো লাগে এত সুন্দর সুসভ্য একটা ঘরে শুধুমাত্র নিজের মেধার সুবাদে সে বসবাস করছে। কিন্তু গত 2 বছরে একটা ছবিও নিজের ঘরে বসে আঁকতে পারেনি সুমাল্য। তার কাছে ইজেল আছে, ক্যানভাস আছে, রং তুলি সবকিছু থাকা সত্ত্বেও এও একটা সত্যি কথা, আজকেও তার আঁকার কথা নয়। আজ রবিবার, কাল সকালই তাকে প্রফেসর ব্রাউনের কাছে কিছু একটা জমা দিতে হবে। তাকে প্রমাণ করতে হবে সে বিশ্ববিদ্যালয়ের টাকা শুধু শুধু নষ্ট করছে না, তার গবেষণার কাজে সে কিছুটা হলেও অগ্রসর হয়েছে। তার গবেষণাটা মানুষের মস্তিষ্ক নিয়ে। রোবোটিক্সে তার বরাবরই আগ্রহ। আর কে না জানে, রোবটকে যদি মানুষের মতন করে ভাবাতে হয় তবে জানা দরকার মানুষ নিজে কি করে ভাবে। ঠিক সেই কাজটাই সুমাল্য করতে চেষ্টা করছে। সে খুঁজে বার করতে চেষ্টা করছে মানুষের মস্তিষ্ক কি করে ভাবে, আর সেটা সে বের করতে চেষ্টা করছে অঙ্ক কষে, প্রবাবিলিটির সাহায্যে। প্রবাবিলিটি অর্থাৎ সম্ভাবনা। যেমন যদি আজ মেঘ করে তবে বৃষ্টি কি পড়বে, তার সম্ভাবনা কত। অথবা ধরা যাক যদি আজ সচিন ওপেন করেন তাহলে ইন্ডিয়া কি জিতবে, তার সম্ভাবনা কত। সম্ভাবনার বিদ্যায় বিশারদ গণিতজ্ঞরা গুণে বের করেন ভারতের মোট কটা ম্যাচে সচিন ওপেন করেছেন, আর তারপর গুণে বের করেন কটায় ভারত জিতেছে। ধরা যাক 10টা ম্যাচে ওপেন করেছেন সচিন, আর ভারত তার মধ্যে জিতেছে 5টায়। তখন সেই গণিতজ্ঞরা 5কে ভাগ করবেন 10 দিয়ে,
আর বলবেন সম্ভাবনা 0.5। এইবার ধরুন সচিন ওপেন করল আর অন্যদিকে উইকেট পড়তে লাগলো পটপট করে, তখনও কি সম্ভাবনা 0.5 থাকবে? না, বদলাবে। গণিতজ্ঞরা হিসেব করবেন গুণে গেথে। আর একজন সাধারণ দর্শক কিভাবে গুনবে, কি ভাববে? যত উইকেট পড়বে তত কি তার মনে হয় না যে জেতার সম্ভাবনা কমছে? আর সচিন আউট হয়ে গিয়ে যদি কোহলি আর ধোনি দাঁড়িয়ে যায়, তবে কি আবার তার মনে হয় না জেতার সম্ভাবনা বাড়ছে? এই যে সচিন জেতাবে আশা করেছিল, এটা কি সে ভুলে যায়? সুমাল্য এইরকমই একজন সাধারণ দর্শক হতে চাইছে। সাধারণ মানুষের মস্তিষ্ক এত স্বাভাবিকভাবে জটিল এবং বিচিত্র যে সে শুধু গুণে গেঁথে ভাগ করে দেয় না, হিসেব নেয় অন্য অনেক ভ্যারিয়েবল, অন্য অনেক ঘটনা। ভাবে খেলা কার সঙ্গে হচ্ছে, পিচ কেমন, হোম না অ্যাওয়ে, শারজা না টনটন। স্মৃতি তাকে বিভিন্নভাবে সাহায্য করে এই হিসেব নিকেশে। আর ইন্ডিয়ার জেতার সম্ভাবনার খোঁজে নির্মিত হয় নিত্য নতুন ইকুয়েশন, সমীকরণ। সম্ভাবনা 0.5 মতো সোজা দেখতে আর থাকে না। দশমিকের পর গড়ে ওঠে এক বিশাল বাহিনী, সেও মুছে যায়, গড়ে ওঠে আবার নতুন করে। সমীকরণগুলো নতুন করে তৈরি হয় প্রত্যেকবার, স্থান কাল পাত্রের সাপেক্ষে। এই সমীকরণগুলোর একটা ধারণা সুমাল্য পেতে চাইছে একটা সাধারণ ছকে ফেলতে তাদের। সে জানে সে কোনোদিনই মানুষের মস্তিষ্ককে ছকে বেঁধে ফেলতে পারবে না, তবু যতদূর যাওয়া যায়। গুলজারের লেখা মনে পড়ে যায়, इन उम्र से लंबी सड़कों को मंजिल पे पहुंचते देखा नहीं। সে জানে সে শেষ লক্ষ্যে পৌঁছতে পারবে না, তবু যতদূর যাওয়া যায়। তারপর তার গবেষণাকে নিশ্চয়ই অন্য কেউ এগিয়ে নিয়ে যাবে, তারপর আবার অন্য কেউ, এবং শেষে নিশ্চয়ই রোবটকেও ভাবানো যাবে সেইভাবেই। সবই তো হলো, কিন্তু তার নিজের ভাবার সময় কোথায়? আমেরিকানদের এত তাড়া সবকিছুতেই। এত তাড়াহুড়ো করলে কিছু একটা হয় বটে, কিন্তু কিছু একটা হলেই যে সেটা ভালো হবে বা ঠিক হবে তার তো কোনো মানে নেই। সে সবে মাত্র একটা ধারণা পেতে শুরু করেছে। অসংলগ্ন সমীকরণগুলো আসছে আস্তে আস্তে তার মাথায়, তার খাতায়। রাত্রির পর রাত্রি লাইব্রেরিতে পড়ে থেকে নোটবুকের যে পাতাগুলো ভ্যারিয়েবল আর কাটাকুটিতে ভরে উঠেছে, সেগুলোকে তো অন্তত ফেয়ার করতে 1 সপ্তাহ আরো লাগবে। কিন্তু না, ডেডলাইন পেরোলেই তুমি ছিটকে যাবে দৌড় থেকে। ফুল স্কলারশিপে পড়াশোনা করা একজন ভারতীয় ছাত্রের পক্ষে ভয়ানক, যার পরিণতি ভয়ঙ্কর। তবে সে আজকে আঁকছে কেন? তার তো উচিত এই যে হিসেব নিকেশ, কাটা কুটি, এগুলো ল্যাপটপটা খুলে ফেলে এক্ষুনি ফেল করে ফেলা, অথবা অন্তত চেষ্টা করা। যতটা হবে ততটাই সে হয়তো দেখাবে। নিশ্চয়ই কিছু ধারণা সে দিতে পারবে তার গাইড প্রফেসর ব্রাউন এবং পিএইচডি কমিটিকে। কিন্তু কি করে করবে? নিষ্প্রদীপ এই ইউনিভার্সিটির ভিতরে তার ল্যাপটপও চলছে না, চার্জ শেষ। লাইব্রেরিতেও কোনো কম্পিউটার চলছে না স্বাভাবিকভাবেই। ছাত্রেরা, এমনকি শিক্ষকেরাও দলে দলে এই রাতে বার হয়ে ছড়িয়ে পড়ছে গোটা ক্যাম্পাস জুড়ে। কোথাও উন্মত্ত গান হচ্ছে, কোথাও নেশায় বুঁদ হয়ে কথা যুক্তি তর্কের ফরা চলছে, প্রেম করছে কেউ কেউ, কেউ কেউ অন্ধকারে এমন কিছু করছে যেটা নিষিদ্ধ। আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে। আজ সুমাল্য হাল ছেড়ে দিয়েছে। সে জানে সে কাল কিছুই জমা দিতে পারবে না। শেষ সময়ের জন্য কাজ জমিয়ে রাখা তার অভ্যেস। যাদবপুর ইউনিভার্সিটিতে সবাই একে বলতো ল্যাদ খাওয়া, লেথার্জিক হয়ে পড়া। ল্যাদ খাওয়ার জন্য সে বিন্দুমাত্র দুঃখিত নয় আজকে। সে জানে আজকে তার অঙ্ক নিয়ে মাথা না ঘামালেও চলবে। আজ তার আঁকার দিন। একটা মজার কথা হলো, আজ পর্যন্ত তার বাবা মা বাদ দিয়ে অন্য কোনো মানুষ জানে না সুমাল্য আঁকে। সে নিজেই কাউকে বলেনি। স্বভাবতই সে লুকিয়ে রাখতে চাইছে তার প্রতিভা। তা দেখেও তার বাবা মা তাকে চাপ দেননি যে যাও গিয়ে বসে আঁকো, প্রতিযোগিতায় নাম দাও। এদিক দিয়ে সে ভাগ্যবান বলা যেতে পারে। কারো কাছে সে আঁকা শেখেনি, তবু সে আঁকে, অন্ধকারে আঁকে। যখন সে পেনে বা পেন্সিলে আঁকত, তখন সে মাঝে মাঝে চোখ বুজে আঁকার চেষ্টা করেছে নিজের খাতায়, পারেনি। সে মেনে নিয়েছে অন্ধকারে আঁকাই তার নিয়তি।
রং অন্ধকারে নিজে থেকেই উঠে আসে তার হাতে, নিজেকে সাজিয়ে নেয়, প্রাণ দেয় নিজেকে। বিশ্বাস করতে কষ্ট হয়েছে, মনে হয়েছে সে রং তুলি নষ্ট করছে। বলা চলে প্রতিবারই তার এই কথাটা মনে হয়। মনে হয় সে বিশ্বাস করতে পারবে না নিজেকে। অন্ধকারে সে দেখতে পাবে না সে কি আঁকছে, তার ছবিটা নষ্ট হয়ে যাবে। কিন্তু অদ্ভুতভাবে ছবিটা নষ্ট হয় না, তাকে বিস্মিত করে দেয়, তাকে মুগ্ধ করে দেয়। এই মুগ্ধতার প্রত্যাশায় অনিশ্চিত অন্ধকার রাস্তা হেঁটে যেতে পারে সে। কিন্তু কত কত দিন সেই অন্ধকারটা নেই। 91.9 ফ্রেন্ডস এফএম, তোমার মনের স্টেশন। কনস্টিপেশন সমাধান আছে। ফাস্ট অ্যাক্টিং বৈদ্যনাথ কাবজাহার, 100% আয়ুর্বেদিক বৈদ্যনাথ কাবজাহারে কনস্টিপেশন গন, নো সাইড এফেক্টস। অলৌকিক রোববারে শুনছ সত্যি ঘটনা অবলম্বনে নাটক নকশা। তার বেশি বন্ধু বান্ধব নেই। সে এতই অলস যে নিজে ব্যবস্থা করে আমেরিকা ঘুরতে যাওয়া তার হয়নি। ইন্টারনেট তার বন্ধু, বিভিন্ন ছবি, গান, কবিতা তার বন্ধু। এই ইউনিভার্সিটির বাইরে সে বেরোয় না। আর যেহেতু ইউনিভার্সিটি অন্ধকারও হয় না, তার ছবি আঁকাও হয় না। তার খাটের পাশের দেওয়ালে সুমাল্য জানলা থেকে দেওয়ালের দিকে মুখ ফেরায়, দেখে দেওয়ালে জ্যোৎস্নার আলোয় রং গড়িয়ে পড়ে তার ছবিগুলি নিজে নিজেই স্পষ্ট হয়ে উঠছে ক্রমশ। এও এক অন্ধকার, আভাময়। সে নেশাগ্রস্তের মতো এগিয়ে যায় টেবিলটার দিকে, তুলে নেয় তুলি, রং নেয়, হাতের কাছে যা পায় তাই, তাকিয়ে দেখে না, আঁকতে শুরু করে দেয় সে। গাঢ় রোদে একটা হলুদ সূর্যমুখী ফুলের ক্ষেতের মধ্যে শুয়ে রয়েছে সুমাল্য। ঝোড়ো হাওয়া দিচ্ছে, এত হাওয়া যে মনে হচ্ছে তাকে উড়িয়ে নিয়ে চলে যাবে অন্য কোথাও। সূর্যমুখী গাছগুলি বেঁকে আছে তার দিকে। তার চোখের সামনে একটা সূর্যমুখী দুলছে। কি প্রচন্ড চকচকে হলুদ তার পাপড়ির রং, কি প্রচন্ড এবং ঘন কালো তার পরাগধানী, যেন কারো চোখের মতো। অপূর্ব সেই চোখ একটু একটু কাঁপছে সুমাল্য চোখের সামনে। তার মনে হয় হাওয়া আরো বাড়বে। সে কি জানে কেন এই সম্ভাবনা তার মনে উদিত হল? সুমাল্য ভাবতে চেষ্টা করে, কি সেই সংকেত, সেই ভ্যারিয়েবল যা তাকে ঝড়ের সম্ভাব্য হদিশ দিচ্ছে। সে কি আগে কখনো এমন কোন ক্ষেতে শুয়েছিল যেখানে একইভাবে দিয়েছিল হাওয়া, এবং সেই হাওয়া আরো বেড়ে গিয়েছিল? অথবা সে কি একটা ক্ষীণ সাঁই আওয়াজ শুনতে পাচ্ছে সুদূর থেকে, যা তাকে মনে করিয়ে দিচ্ছে হাওয়া আরো 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 বাড়তে পারে? সুমাল্য নিজেকে বাঁকিয়ে চুরিয়ে উঠে দাঁড়াতে চেষ্টা করে। এ কি, সে তার কোনো অঙ্গ প্রত্যঙ্গকেই নিজের কথা শোনাতে পারছে না। সে শোয়া অবস্থা থেকে নিজের পা দুটোকে বুকের কাছে উঠিয়ে আনতে চেষ্টা করছে, কিন্তু পারছে না। পা দুটো তার কথা শুনছে না। সে চেষ্টা করছে কনুইয়ের ভরে মাটি থেকে উঠে দাঁড়াতে। তার মনে হচ্ছে তার কনুইগুলো নেই। অথচ এই তো সে তো দিব্যি অনুভব করছে সে শুয়ে আছে। তার স্পর্শানুভূতি তো রয়েছে। সে বুঝতে পারছে সে নগ্ন, সে শুয়ে আছে কাদায়, পিঠে বিঁধছে নানান ঘাস বিচালি। সে বুঝছে কাদায় পোকামাকড় তো রয়েছেই, সাপও থাকতে পারে। ভয়ে তার শরীর সিঁটিয়ে আসে, আর হঠাৎ হাওয়া বেড়ে যায়। সে খুব খুশি হয়। তার মস্তিষ্ক যে সম্ভাবনার কথা তাকে স্নায়ুর দ্বারা বলে পাঠিয়েছিল কিছুক্ষণ আগে, সেই সম্ভাবনা সত্য হওয়ায়। কিন্তু এই আনন্দ ক্ষণিকের। চকিতেই সূর্যমুখীগুলি তার উপরে সপাটে চাবুকের মতো পড়তে থাকে। একটি প্রশ্ন এবং উত্তর তার মনে ওঠে। বাঘ, যে কিনা আগে অপূর্ব শুদ্ধ সোনালী ছিল, এখন তার গায়ের চামড়ায় কেন কালো কালো দাগ? আসলে বাঘ একবার মিথ্যে কথা বলেছিল বলে জঙ্গলের রাস্তার সমস্ত গাছ তার পিঠের উপর এরকম সপাং সপাং করে পড়ে বাঘের পিঠে কালো দাগ করে দিয়েছিল। সে কি এমন কোন অপরাধ করেছে যার শাস্তি হিসেবে সূর্যমুখীগুলি তার চামড়ায় দাগ করে দিচ্ছে, এঁকে দিচ্ছে নকশা? এরকম ভাবার ঠিক পর মুহূর্তে সুমাল্য চোখের সামনে দুলতে থাকা সূর্যমুখীটা বৃন্ত থেকে ছিটকে বেরিয়ে এসে সুমাল্য চোখে ঢুকে যায়। আর সুমাল্য ডান হাতের কনুইয়ের উপরের অংশটা জ্বালা করে ওঠে ভীষণ। চোখ খুলে সুমাল্যর চোখ পড়ে ঘড়ির দিকে।
ডিজিটাল ঘড়ি চলতে শুরু করেছে, অর্থাৎ বিদ্যুৎ চলে এসছে। 11টা বাজে। আবার চোখ বুজে সুমাল্য। আজ সোমবার, 12টায় তার প্রেজেন্টেশন। আবার চোখ খুলে সে বুঝে কাল ছবি আঁকতে আঁকতেই ঘুমিয়ে পড়েছিল। দেওয়ালের পাশে মাটিতে তার গায়ে লেগে আছে রং, চারিদিকে ছড়িয়ে আছে রং। নীল, সবুজ, হলুদ, কালো, খয়েরি, লাল, গোলাপিতে মিশে যেন ঘরের মেঝেতে রয়ে গেছে আগের রাত্রির কোন বিস্ফোরণের ছাপ। দেওয়ালের দিকে চোখ ফেরাতে ভয় হয় সুমাল্যর। সে এমন করে ছবি আঁকতে আঁকতে ঘুমিয়ে পড়েনি তো আগে কখনো। কি এমন এঁকেছে সে? আভাময় অন্ধকারে তার রেখাগুলি তাকে কোন রাস্তায় নিয়ে গেছে, যেখানে যেতে যেতে এমন করে মেঝেতে রং ছড়িয়ে ঘুমিয়ে পড়েছে সে। ভাবার সময় নেই এখন তার। সে দেওয়ালের দিকে এক ঝলক তাকিয়ে আবার তার দৃষ্টি আটকে যায়। সে দেখতে পায় সে এঁকেছে একটা বিশাল আয়না। আয়নার চারদিকে বাঁধানো রয়েছে কুচি কুচি নানা রঙের ঝিনুকে, আর সেই আয়নার ভেতর থেকে তার দিকে চেয়ে রয়েছে এক অপরূপ সুন্দরী মুখ। একটি মেয়ের মুখ। তার ডান নাকে নথ, আধ বোঝা দুই চোখের পাতার উপরে অদ্ভুত রঙের ঝলক। মেয়েটির সেই অস্বাভাবিক সুন্দর অর্ধ নিমিলিত দৃষ্টি আয়নার ভিতর থেকে তাকিয়ে আছে তার দিকে। তবু যেন তার দিকে তাকিয়ে নেই। মেয়েটির দৃষ্টি যেন নিবদ্ধ সুদূরে, যেন তাকে দেখেও তাকে দেখছে না, দেখছে অন্য কিছু, অন্য কাউকে। আর সেই বিশাল আয়নার ভেতরে মেয়েটির পিছনে সোনালি হয়ে ফুটে রয়েছে লক্ষ লক্ষ সূর্যমুখী। মুগ্ধ হওয়ার সময় নেই তার। নিদারুণ আবেগে সুমাল্য মেয়েটির ঠোঁটে একটি দীর্ঘ চুম্বন করে, তারপর বাথরুমে ঢুকে যায়। তাকে 12টার মধ্যে প্রেজেন্টেশন রুমে হাজির হতেই হবে। চান করতে করতে সুমাল্য ডান হাতের কনুইয়ের একটু উপরে আবার জ্বালা করতে থাকে। সে ডান হাতটা তুলে দেখে কনুইয়ের যে জায়গাটা জ্বালা করছে সেখানে এক অদ্ভুত ক্ষত চিহ্ন, যেন কেউ 3টি সূর্যমুখী ফুল খোদাই করে দিয়ে গেছে সেখানে। কে খোদাই করেছে? স্বপ্নের সূর্যমুখী গাছগুলি, যারা চাবুকের মতন আছড়ে পড়েছিল তার শরীরে। সে বিশ্বাসই করতে পারে না। আবার ভালো করে হাতটা তুলে দেখে একই 3টি সূর্যমুখী ফুলের ভিতর থেকে যেন জেগে রয়েছে একটা বাংলা শব্দ। ফুলগুলি গঠন করেছে তাকে। সুমাল্যর হাতে ফুলের উল্কিতে কে যেন নকশা লিখে দিয়েছে। কে তার হাতে নকশা লিখে দিল? কেনই বা? আর নকশা কি কারো নাম? নকশা কে? সময় নেই ভাবার। শাওয়ারটা বন্ধ করে তোয়ালেটা তুলে নেয় সুমাল্য। বুঝলে, পৃথিবীতে সবচেয়ে অমূল্য জিনিস হচ্ছে সময়। এবার বলো তো সবচেয়ে দ্রুত বেগ কার? বলতে পারো? বলতে পারবে না। যুধিষ্ঠিরের উত্তরটাই দিতে না হয়। সেটাই অবশ্য আমারও উত্তর। সর্বাপেক্ষা দ্রুত বেগ হল মানুষের মনের। সামান্য সময় পেলে সে কি না কি করে ফেলতে পারে, কোথায় না কোথায় চলে যেতে পারে। কি বলো? সেই সামান্য সময়টাই তাকে কেউ দেয় না। দেখছো তো এই সুমাল্যকে? অত্যন্ত মেধাবী সফল একটা ছেলে। কাটোয়ায় জন্ম, তারপর রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুরে পড়ে যাদবপুর হয়ে সোজা আমেরিকায়। কিন্তু কিভাবে দৌড়তে হচ্ছে দেখো। দেখো তাকে। মানুষ যত সভ্য হচ্ছে তত তার কাছ থেকে সময়টাই কেড়ে নেওয়া হচ্ছে, আর তার মনটা দৌড়দৌড়ি না করতে করতে খোঁড়া হয়ে যাচ্ছে। বেশ চিন্তিতভাবে মাথা নাড়েন ডক্টর পাকরাশি। তড়িঘড়ি আমি জিজ্ঞাসা করি, আচ্ছা, প্রেজেন্টেশনটা শেষ পর্যন্ত দিতে পারল সুমাল্য? মানে আগের রাতে তো কিছুই করতে পারল না। তা জানতে গেলে তো একটু অপেক্ষা করতে হবে। আমি কফিটা নিয়ে আসি। ব্যাস, মোক্ষম সময়ে উঠে সেই কালো চিনি ছাড়া বিশ্রী কফিটা নিয়ে আসতে চলে গেলেন ডক্টর পাকরাশি। আপনারা তো অনেকেই ডক্টর পাকরাশিকে চেনেন। বাকিদের জন্য আবার আমি তার পরিচয়টা একবার বরং দিয়ে দিই। ডক্টর পাকরাশি একজন অতীব পাগলাটে লোক। তিনি সাইকোলজিতে MA করেছেন, তুলনামূলক সাহিত্যে MA করেছেন, ইতিহাস, দর্শন, এমনকি পার্সি সাহিত্যেও নাকি MA করেছেন। তার 3-4টে ডক্টরেট নাকি রয়েছে এসব বিভিন্ন বিষয়ে ছড়িয়ে ছিটিয়ে।
আমি অবশ্য মুখ্য সূক্ষ্ম মানুষ, আমি অত কিছু জানি না। পাড়ার চায়ের দোকানে তার সঙ্গে আমার আলাপ। আমি মাঝে মাঝেই তার কাছে আসি গল্প শোনার জন্য। তিনি বলেন তিনি নাকি অনেক বছর ধরে সাইকিয়াট্রি প্র্যাকটিস করছেন। যা পাগলাটে লোক, পাগলদের ডাক্তার হওয়াই তার পক্ষে ঠিক। তার সবই হলো পাগল ছাগলদের নিয়ে গল্প। আমার অবশ্য শুনতে খুব ভাল লাগে। ওই যে কফি নিয়ে আসছেন, চিনি ছাড়া কালো কফি। উফ, কাপের পর কাপ খেয়ে যান। কি করে যে খান ওই বিশ্রী কফি কে জানে। কফিতে একটা চুমুক দিয়ে একটা সিগারেট ধরিয়ে সিগারেটে একটা লম্বা টান দিলেন ডক্টর পাকরাশি আর বললেন, সুমাল্য তো তড়িঘড়ি চান সেরে ল্যাপটপটা নিয়ে বেরিয়ে পড়ল। প্রেজেন্টেশন রুমে নাম রেজিস্টার করিয়ে গিয়ে বসল সবার পিছনে। ল্যাপটপের চার্জারটা প্লাগ পয়েন্টে লাগিয়ে অন করল আর দেখল কি? দেখল মাইক্রোসফট ওয়ার্ডের যে ফাইলটা এসে ফর্মুলাগুলো ফেয়ার করতে শুরু করেছিল সেটায় 2-3টে ইকুয়েশন আরো লেখা। আর তার ফলেই তার কাজটা আর অসম্পূর্ণ নেই। অবাক হয়ে সুমাল্য খুলে দেখল শেষ কখন সে এডিট করেছিল ফাইলটা। দেখল কাল রাত 1টা লেখা আছে, কিন্তু তখন তো সে ছবি আঁকছিল। সে কিছুই বুঝতে পারল না, কিন্তু প্রেজেন্টেশনটায় উতরে গেল কোনো মতে। তার গাইড প্রফেসর ব্রাউন আর পিএইচডি কমিটির বাকি লোকেরা তার প্রশংসাই করলেন, কিন্তু সে যেন সকলের সামনে অভিনয় করে চলল। কোনো কিছুতেই তার কোনো মন নেই, কিছুই তাকে ছুঁতে পারছে না। কেবলই তার কাল রাতের কথা মনে পড়ছে। ফিরে যেতে ইচ্ছে করছে তার হোস্টেলের ঘরে। অবশেষে রাত 8টার সময় সে সুযোগ পেয়ে সাইকেল স্ট্যান্ড থেকে সাইকেলটা নিয়ে চড়ে বসল, পা রাখল প্যাডলে, আর আলোকোজ্জ্বল বাঁকানো পথে সাইকেল চালিয়ে ফিরে চলল নিজের হোস্টেলের রুমে। শুনছ সত্যি ঘটনা অবলম্বনে নাটক নকশা। সাইকেলে দ্রুত প্যাডেল করতে করতে শীত করে সুমাল্যর। ইউনিভার্সিটির পাশের পাহাড়গুলি থেকে বয়ে আসছে হিম শীতল বাতাস। নিজেকে গরম করতেই সে যেন আরো তাড়াতাড়ি প্যাডেল করে। হয়তো তার শরীর কিছুটা ঘেমে ওঠে পুলওভারের তলায়। এটা কি অদ্ভুত একটা ব্যাপার নয় যে সে খুব ছোটবেলা থেকেই বাবা মা বাদ দিয়ে কারোর প্রতি কোনো মানসিক আকর্ষণ বোধ করেনি, প্রেমে পড়েনি। তার প্রেমে পড়েছে বেশ অনেকেই। কারোর সঙ্গেই তার দীর্ঘস্থায়ী কোনো সম্পর্ক গড়ে ওঠেনি। সম্পর্কের কোনো একটি স্তরে গিয়ে তার বিরক্ত লেগেছে, আর সমস্ত আবেগ, দুঃখ, ভয়, আনন্দ সবকিছু নিয়ে সৃষ্টিশীল কাজ করা যায়। কিন্তু শুধুমাত্র বিরক্তি, ভোঁতা বিরক্তি নিয়ে কিছু করা যায় কি? সে অনিবার্যভাবেই ভেঙে দিয়েছে সেই সম্পর্কগুলিকে, সরে এসছে। কোন রকম অপরাধ বোধ ছাড়াই সরে এসছে। বহুদিন হল তার সঙ্গে ভালোবাসার সম্পর্ক নেই অন্য কোনো মানুষের। মা বাবা ক্রমশই দূরে সরে গেছেন, মেনেও নিয়েছেন এই দূরত্ব। তবে আজ তার এই অস্থিরতা কেন? এই অস্থিরতাকে সে চেনে। তার এই যে নিজের হোস্টেলের ঘরে ফিরে যাওয়ার দুর্বার রোমহর্ষক আকাঙ্ক্ষা, তার সঙ্গে অভিসারে যাওয়ার সময়ের মানসিকতাকে তুলনা করা চলে। সে তার প্রতিটি প্রেমের সম্পর্কেরই প্রথম কিছুদিন এই রকম অস্থিরতায় কাটিয়েছে। আজ তো তার এই অস্থিরতা হওয়ার কথা নয়। তবে কেন? সে যে সকালে বাথরুমে ঢোকার আগে নকশাকে চুমু খেল। 1 মিনিট, কাকে চুমু খেল? নকশাকে। নকশাকে? আশ্চর্য! অবাক হয়ে যায় সুমাল্য। যে প্রশ্নটা নিয়ে এসে সারাদিন ঘুরে বেরিয়েছে তার নিজের মাথা নিজেই উত্তরটা এনে দিল তার সামনে। নকশা ওই পরমা সুন্দরী মেয়েটি, দেওয়ালে আঁকা আয়না থেকে যে তাকিয়েছিল তার দিকে। সুমাল্যর হাতে সূর্যমুখীর উল্কি করে সেই মেয়েটির নাম লেখা, নকশা। সুমাল্যর এই অস্থিরতা কি এমন কোন জায়গা থেকে উৎসারিত যে জায়গায় দাঁড়িয়ে সে ভাবছে মেয়েটিকে সে আর হোস্টেলের ঘরে ফিরে গিয়ে দেখতে পাবে না? এই সম্ভাবনাটা কি কি সূত্রে ভর করে এলো তার মাথায়? সুমাল্য বিশ্লেষণ করার চেষ্টা করে। আবার তার মাথায় ভিড় করে আসে বিভিন্ন সমীকরণ। জোরে প্যাডেল করতে শুরু করে সে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আর সাইকেলটা রেখে চাবি দিয়ে ভূতগ্রস্তের মতো সে ছুটে গিয়ে ওঠে তার 3 তলার ঘরে।
দরজা খুলেই আলো জ্বালায়। আবার প্রথমবারের চেয়েও বেশি সে মুগ্ধ হয়ে যায় দেওয়ালের দিকে তাকিয়ে। মেয়েটি এখনো চেয়ে আছে তার দিকে, চোখ দুটি আধ বোঝা। এখন বোঝা যায় চোখের মনির ভেতর নীলের সঙ্গে মিশে রয়েছে খয়েরি রং। ঈষৎ ফোলা দুটি চোখের তলায় কালির সামান্য ছোঁয়া। ঠোঁট দুটি অল্প ফাঁক হয়ে আছে। মুখ অর্ধেক আলোকিত। ডান পাশটি উজ্জ্বল, বাঁ পাশটি একটু অন্ধকার তার চেয়ে। তার পেছনের হলুদ সূর্যমুখী ক্ষেত এখন বোঝা যায় আলোড়িত উত্তাল হাওয়ায় হাওয়ায়। নিজেরই আঁকা ছবির মধ্যে সোনালি আর কালোর বেশ কিছু রঙের স্তর থেকে সুমাল্য যেগুলি হাওয়ার গতিপথ তাকে চিনিয়ে দেয়। এই হাওয়াই কি তার কালকের স্বপ্নের হাওয়া? বেশ, তাহলে একটা ব্যাখ্যা পাওয়া গেল। সে নিজেই এঁকেছে ছবিটা, সুতরাং সেই ছবি তার অচেতনে ছিল। তার সেই স্বপ্ন তৈরি এই সূর্যমুখী ক্ষেতটাকে নিয়েই। সে হয়তো অচেতনেই তারপর ফর্মুলাটাও ফেয়ার করেছে, তারপর ভুলে গেছে। মোমেন্টারি মেমোরি ল্যাপস, স্মৃতির সামান্য কিছু অংশ খোয়া যাওয়া বিচিত্র কিছু নয়। সুমাল্য আবার তাকায় ছবিটার দিকে আর নিশ্চিন্ত হয়ে তাকিয়ে থাকে। নকশা। অস্ফুটে একবার উচ্চারণ করে মেয়েটির নাম, তারপর এগিয়ে গিয়ে দাঁড়ায় মেয়েটির সামনে। এরপর কি হয় বলতো? ঝাঁটার মতো গোঁপ চুমড়িয়ে জিজ্ঞাসা করেন ডক্টর পাকরাশি। কি হয়? কি আবার হবে? আমার সামনে বসে সলজ্জ মুখে সুমাল্য স্বীকার করে সে নকশার প্রেমে পড়ে গেছে। বলেন কি? ঠিকই বলছি। তোমাকে তো বলেইছি আমি বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় সাইকিয়াট্রি প্র্যাকটিস করেছি। তো তখন আমি আছি পেন স্টেটে। টাকার কিছু দরকার তো সবসময় থাকে। গেছিলাম একটা সেমিনারে যোগ দিতে। তা কাজটার বিজ্ঞাপন দেখে ভাবলাম একটু করেই নি 2-3 মাস। কাজটার কিছুই না, ছাত্র ছাত্রীদের কাউন্সেলিং করতে হবে। বেশিরভাগ দিনই কেউ আসে না, এলেও খুব সামান্য কিছু সমস্যা নিয়ে আসে। তবে যারা আসে তারা অনেক গল্প করে, সুতরাং আমার সময়টা ভালোই কাটে। বাকি সময় আমার ছোট্ট ঘরটায় আমি বই পড়েই কাটাই। এই কাজটার জন্য আবার আমাকে ইউনিভার্সিটি লাইব্রেরিটা ব্যবহার করতে দেওয়া হয়েছে, সুতরাং আবারও বুঝতেই পারছ। সেই রকম একটা দিন আমি একটা বই পড়ছি, দরজা ঠেলে সুমাল্য ঢুকলো আমার ঘরে। বাউলদের মতো চেহারা লম্বা একটি ছেলে, তার চুল লম্বা ঝুঁটি করে বাঁধা, দাড়ি রয়েছে। প্রবাসী বাঙালিদের মধ্যে এরকম চেহারা কমই দেখা যায়। হাত দুটি অত্যন্ত সুগঠিত। প্রথমেই সেদিকে চোখ পড়ে। সে পরে আছে খুব সাধারণ একটা ইউনিভার্সিটির পুলোভার আর পুরনো জিন্সের প্যান্ট। আর ছেলেটির চোখ দুটো অদ্ভুত। তোমার মনে আছে নকশার চোখের প্রধান বৈশিষ্ট্যটা কি? সে সুমাল্যর দিকে চেয়ে থাকলেও মনে হয় সে সুদূরে চেয়ে আছে। প্রিসাইজলি। আমার সুমাল্যর চোখের দিকে চেয়ে মনে হলো সেও যেন আমার দিকে তাকিয়ে নেই, যেন সুদূরে তাকিয়ে আছে। আমি তাকে বসালাম, কফির অর্ডার দিলাম। কফি খেতে খেতে সে এতগুলো কথা প্রথমে জাস্ট ইংরেজিতে শুরু করেই একটু লজ্জা পেয়ে তারপর বাংলায় আমায় বলল। আমি তাকে বললাম, দেখো, প্রেমের অভিজ্ঞতা তো তোমার রয়েছে। সৃষ্টির প্রতি স্রষ্টার যে টান, তাকে তুমি প্রেম কি বলতে পারো? নকশার প্রতি তোমার আকর্ষণ তো খুবই সাধারণ একটা আকর্ষণ, যেটা সমস্ত শিল্পীরই থাকে নিজের ছবির প্রতি, তাই নয় কি? উত্তরে সে আমাকে বর্ণনা দিল নকশার সঙ্গে তার অদ্ভুত সম্পর্কের। বলল সে ঘন্টার পর ঘন্টা বাহ্য জ্ঞান শূন্যের মতো বসে থেকেছে নকশার সামনে। কি যেন এক অদ্ভুত আকর্ষণ তাকে বারবার টেনে নিয়ে গেছে নকশার সামনে। তার ডান হাতের যে উল্কি, তা যেন মাঝে মাঝে জ্বালা করে উঠেছে। আর শয়নে স্বপনে যে কোনো কাজের মাঝে মাঝে তার মনে পড়ে গেছে নকশার কথা। সে অনেক ভেবেছে এরকম কেন হয় তার। আর তারপর একদিন সুমাল্য বিছানায় শুয়েছিল, মাথায় অস্পষ্ট কিছু চিন্তা। হালকা আলো ঘরে সবসময় এসে পড়ে রাতে। সেরকমই আলোকিত হয়েছিল তার ছোট্ট ঘরটা। তার গবেষণায় সে কিছু দূর এগিয়েছে। নিজেকে নিয়ে ভেবে ভেবে সে বুঝতে পেরেছে মানুষের চিন্তা প্রকৃতপক্ষে একটি স্রোতের মতো, যা মানুষের অভিজ্ঞতার মধ্যে দিয়ে প্রবাহিত হয়। দৈনিক যেসব ঘটনার সাক্ষী থাকে মানুষ, তারা সংগঠিত হওয়া মাত্রই যেন নদীর বুকের পাথরের মতো মানুষের চিন্তা স্রোতকে বাধা দিয়ে প্রবাহিত করে নবীনতর
উন্নতর খাতে, তৈরি করে নতুন সমীকরণ। এই সমীকরণগুলি নবীন, আবার প্রাচীনও বটে, কারণ সেগুলি নিজেদের গঠন করার উপাদান বিভিন্ন ভ্যারিয়েবল বা কনস্ট্যান্ট সংগ্রহ করে মানুষের স্মৃতি থেকে, আর পুরনোর বিশ্লেষণে, সংযোজনে, অভিযোজনেই রচিত হয় নতুনতর সম্ভাবনা। মানুষের চিন্তা প্রবাহিত হয় সম্পূর্ণ অচেনা খাতে, তার কাজকর্ম হয়ে ওঠে অভাবনীয়। এখন একটি রোবটের মাথায় স্মৃতি যদি কিছু সংখ্যার সাহায্যে সঞ্চয় করে রাখা যায়, এবং রোবটটি যদি এই বিচিত্র পৃথিবীর ঘটনাবলীকে অনুভব করে কিছু সংখ্যারূপে, তবে এমন ব্যবস্থা তো করাই যায়। সে একই ঘটনার মধ্যে দিয়ে বারবার গেলে ঘটনাটিকে চিনতে পারবে। ঘটনাটিকে ঘটনারূপে চিনবে না, চিনবে সংখ্যারূপে, যা তার স্মৃতিতে রয়েছে। আর সেই সংখ্যাটিকে যদি সম্পূর্ণ চিনতে নাও পারে, তাহলেও তো সে স্মৃতি ঘেটে বের করে আনতে পারে একই রকম দেখতে সংখ্যা। সেগুলি মিলিয়ে একটি সমীকরণ তৈরি করে ফেলতে পারে, হিসেব করে ফেলতে পারে ঘটনাটির তাকে প্রভাবিত বা না প্রভাবিত করার সম্ভাবনা, নিতে পারে সিদ্ধান্ত, তৈরি করতে পারে নতুন সমীকরণ। আর তখনই তার মনে হয় নকশা তার দিকে তাকিয়ে রয়েছে। সে সঙ্গে সঙ্গে তাকায় না, বিশ্লেষণ করে বের করতে চেষ্টা করে হঠাৎ এই সম্ভাবনাটা তার মনে উদয় হল কেন। সে তো জানে নকশা একটা ছবি, সে নিজেই তাকে এঁকেছে, নাকি সে জানে না? তার তবে ছবি আঁকার পর কেন বারবার মনে হয় এ তার আঁকা নয়, এ তার আঁকা হতেই পারে না? কেন সে অন্ধকারে ছবি আঁকে? তাকে কি অন্ধকারে দেখতে অন্যরকম হয়ে যায়? তার উপর ভর করে কেউ যে তাকে দিয়ে আঁকায়? নকশা কি তবে তার সৃষ্টি নয়? অন্য কেউ, অন্য সর্বশক্তিমান কেউ তার জন্য তার বিছানার পাশের দেওয়ালে এঁকে রেখে গেছেন নকশাকে। সেই জন্যই কি তার মনে হচ্ছে নকশার প্রাণ রয়েছে? এইবার সে তাকায় নকশার দিকে, দেখে নকশার আঁখি পল্লব যেন খুব সামান্য খোলা মনে হয় আগের থেকে। নকশা তার দিকে তাকিয়ে আছে। হ্যাঁ, সত্যি তো, নকশার চোখে যে সুদূরে চলে যাওয়ার ভঙ্গি, সেটা তো আর নেই। যেন মনে হয় না, সুমাল্য নিশ্চিত নকশা তার দিকেই তাকিয়ে রয়েছে। তার হৃদয়ে রঙের বিস্ফোরণ হয়। নীল, সবুজ, খয়েরি, হলুদ, বেগুনি, কমলা, লাল, কত রং। তার মনে হয় কোন দরজা খুলে গেল। সুমাল্য এবার উত্তেজিত হয়ে আমার হাত দুটো জড়িয়ে ধরে, বলে, ডক্টর, বিশ্বাস করুন, সেই দরজাটা খুলে যাওয়ার পর আমার সত্যি মনে হলো আমি নকশার সঙ্গে কথা বলতে পারছি। সামান্য কিছু কথা, বেশি নয়, অতীত ভবিষ্যতের কথা নয়, আমার সম্বন্ধে তাকে কিছু জানানো অথবা তার সম্পর্কে কিছু জানাও নয়। শুধু সূর্যমুখী খেতে উদাসিনী মেয়েটির পাশে বসে কিছু গান শোনা, কিছু পড়া, হয়তো কোনো সিনেমা দেখা, হয়তো নিজের কাজ, গবেষণা, হয়তো বা শুধুই ভাবা। তবু সেগুলি যেন করা নকশার জন্যই। সেই সমস্ত কাজের অংশীদার যেন আমিও, এবং সেই কাজগুলি আশ্চর্যভাবে সে বোঝে। সেগুলি নিয়ে সে আমার সঙ্গে কথা বলে। শুধু দরজাটা যখন খোলা থাকে তখন ঘন্টার পর ঘন্টা আমি তার সামনে দাঁড়িয়ে থাকি, তাকে স্পর্শ করি গভীরভাবে। কখনো কখনো কিন্তু দরজাটা তোমার ইচ্ছেতে খোলে না, তাই তো? ঠিক ধরেছেন, দরজাটা আমি খুলতে পারি না। আমি জানি না কখন, কেন, কিভাবে আমার হৃদয়ে ওই বিস্ফোরণের মতন ব্যাপারটা ঘটে। প্রচুর রং ছড়িয়ে পড়ে। এমনও কখনো কখনো হয় আমি কোনো কাজ করছি, অন্য কোথাও রয়েছি, আমার হোস্টেলের ঘরে নেই। তখন হয়তো চুপি সারে আমার অজান্তেই দরজাটা খুলে গেল। আমি ব্যর্থ হয়ে দাঁড়িয়ে রইলাম। যেখানে যে ঘটনার মধ্যে আছি সেখান থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়লাম। প্রচন্ড দুঃখ হতে লাগলো। কিন্তু আমি জানি কখনই আমার হোস্টেলের ঘরে ফিরে যাওয়া সম্ভব নয়। এই মুহূর্তে আমি হতাশ হয়ে পড়লাম। এত হতাশ যে কখনো আমি হব আমি কল্পনা করতে পারি না। কিছুক্ষণ পর আমি বুঝতে পারলাম দরজাটা বন্ধ হয়ে গেল। আমি কিছুই করতে পারলাম না। অথবা ধরুন হয়তো টানা 3-4 দিন বা 10-15 দিন একা বন্ধ হয়ে আছি। হোস্টেলের ঘরে বসে পড়ছি, লিখছি, যেভাবে হোক সময় কাটাচ্ছি, অপেক্ষা করছি দরজাটা খোলার। কিছুতেই খুলছে না। নকশা সুদূরেই তাকিয়ে রয়েছে। তার আঁখি পল্লব উন্মুক্ত হচ্ছে না আর একটু।
আমি মনে মনে চেষ্টা করছি তার সঙ্গে কথা বলার, পারছি না। আপনি বিশ্বাস করবেন না ডাক্তার, আমি পাগলের মতন উঠে গিয়ে দেওয়ালে মাথা ঠুকেছি, তাও সেই দরজা খুলেনি। আর তারপর কি? তারপর আমায় হয়তো বাইরে বেরোতেই হলো, নাহলে আমার অন্য কাজগুলি করা হবে না, সিরিয়াস কোনো প্রবলেম হয়ে যাবে। আর যে মুহূর্তে আমি বেরোলাম, সঙ্গে সঙ্গে বা তার কিছু পরে যেন আবার সেই রঙের বিস্ফোরণ। দরজাটা খুলল, আমি আবার ব্যর্থ হয়ে দাঁড়িয়ে রইলাম আমার বিভিন্ন কাজের মাঝখানে। 91.9 ফ্রেন্ডস এফএম, তোমার মনের স্টেশন। ঘড়িতে বেলা 11টা মানেই একটু পিছন ফিরে তাকানো। তোমার সেই ছোটবেলা, স্কুল, কলেজ, অফিস, বন্ধু বান্ধব, প্রথম প্রেমে পড়া। থাকলে তুমি মনটা হারায়, পেছন পানে থমকে দাঁড়ায়, ফেরায় যত পুরনো দিন আবার নতুন করে। একটু ভালো লাগা, একটু পাগলামো, আর দারুণ সব গান। সঙ্গে আমি সৌনক, নিয়ে গান ভালোবেসে গান। গান ভালোবেসে গান, সৌনকের সঙ্গে সকাল 11টা থেকে 1টা, তোমার মনের স্টেশন 91.9 ফ্রেন্ডস এফএম এ। গান ভালোবেসে গান in association with বৈদ্যনাথ कब्ज़ाहार, 100% आयुर्वेदिक बौद्धनाथ कब्ज़ाहार। जेपी सीमेंट, इंडिया का फेवरेट वही जो है अंदर से सॉलिड। जेपी सीमेंट, आदि ढाकेश्वरी বস্ত্রালয়, গড়িয়াহাট, ট্রায়াঙ্গুলার পার্ক। মোহিনী মোহন কাঞ্জিলাল এন্ড সন্স, সব রকম শাড়ির একমাত্র নাম মোহিনী মোহন কাঞ্জিলাল এন্ড সন্স। সিটি মার্ট, পুজোয় আসুন মেগা শপ, জওয়াহরলাল নেহরু রোড, ধর্মতলা। ভাস্কর শ্রীনিকেতন, বেহালা। যে কোনো নামি ব্র্যান্ডের এক্সক্লুসিভ স্টোর ইন্ডিয়ান সিল্ক হাউস এজেন্সিজ, রাসবিহারী মোড়, কলকাতা, ডাক বাংলোর মোড়, বারাসাত। অ্যান্ড শিবানী, গড়িয়াহাট ও হিন্দুস্তান পার্ক, ভারত সরকার অনুমোদিত সিল্ক মার্ক। 91.9 ফ্রেন্ডস এফএম, তোমার মনের স্টেশন। অলৌকিক রোববারে শুনছ সত্যি ঘটনা অবলম্বনে নাটক নকশা। আবার গল্পের মাঝখানে ডক্টর পাকরাশি উঠে গেলেন কফি আনতে। আমি ভাবতে লাগলাম, মানুষের কি ঝামেলা। দিব্যি সুন্দর একটা ছেলে, পড়াশোনায় ভালো, রীতিমতো কেষ্টবিষ্টু ধরনের ভালো, আবার ছবি আঁকে। একটা আইনস্টাইন গোছের বাঙালি পেতে পেতে হাত ফসকে গেল। এ ছেলে তো নির্ঘাত পাগল হয়ে যাবে। আরে বাবা মা কত না আশা করে আমেরিকায় পড়তে পাঠিয়েছিল। কি ভাবছো? মুখখানা এরকম বাংলার পাঁচের মতন কেন? ওই যে ফিরে এসছেন আবার। কি না, সিগারেট না, একটা বিড়ি ধরিয়েছেন ফস করে। আচ্ছা, আপনি সিগারেট খেতেন জানতাম, বিড়িও খান? আরে সিগারেট মেশিন গান হলে বিড়ি হলো ব্রহ্মাস্ত্র, বুঝেছ? সিগারেটের চেয়ে চলেও কম সময়ে আর ক্ষতিও করে বেশি। সিগারেটে সবসময় পোষায় না। তারপর কি ভাবছো বলো দেখি? কি মনে হচ্ছে সোমাল্যর গল্পটা একটু শুনে? ওর এক্সপিরিয়েন্সটার সাথে কিছু মিল পাচ্ছ? অন্য কোন অভিজ্ঞতার, ধরো ধর্মীয় অভিজ্ঞতার, রিলিজিয়াস এক্সপিরিয়েন্সের? কি যে বলেন, হচ্ছে প্রেমের গল্প, এর মধ্যে ধর্ম টর্ম আবার আসবে কোত্থেকে? এইটাই তো তোমাদের ভুল। ধর্ম বললেই ধরে নাও যে তার মধ্যে প্রেম নেই। সুফি গান শুনেছ? হ্যাঁ, সুফিদের ব্যাপারখানা কি দেখো। সুফিরা আসলে ভগবানকে কল্পনা করে প্রেমিক অথবা প্রেমিকা হিসেবে, তারপর গান লেখে। মানুষই প্রেমের রূপকে তাদের গানে বলা হয় ভগবানকে ছোঁয়ার কথা, ভগবানকে স্পর্শ করার কথা। শুধু সুফিরা নয়, ভক্তি আন্দোলনের কবিরাও তাই করেন। রবীন্দ্রনাথ ঠাকুর, তিনিও তো লিখেছেন, যতবার আলো জ্বালাতে চাই নিভে যায় বারে বারে, আমার জীবনে তোমার আসন গভীর অন্ধকারে। এই তুমি কে? ঈশ্বর? না এমন কোন প্রেমাস্পদ যা অধরা রয়ে গেছে? এমন কোন প্রেমিক বা প্রেমিকা? আর এই যে নকশার ছবি সোমাল্য দেওয়ালে, তাকে মনে হতে পারে না কোনো দেবী প্রতিমা? তোমার খুব চেনা একটা উদাহরণ দিয়ে শোনো। ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথা শুনেছ তো? তার একটা গল্প নিশ্চয়ই জানো। গর্ভগৃহে বসে তিনি মাকে ডেকেই চলেছেন, মা কিছুতেই তাকে দেখা দিচ্ছেন না। তখন তিনি ঝোলানো খাঁড়াটা নিয়ে নিজের গলাটা কেটে ফেলতে উদ্যত হলেন। তখন মা দেখা দিলেন।
এই যে সুমাল্য দরজাটা খোলার কথা বলছে সে দিনের পর দিন নিজের হোস্টেলের ঘরে বসে বসে অপেক্ষা করে যায় দরজাটা খোলার। এর সঙ্গে তো সাধনার একটা যোগাযোগ রয়েছেই। কি মনে হয় তোমার? নেই? আর সুমাল্যর ধারণাটা, তার ছবিগুলো সে আঁকে না, আঁকে অন্য কেউ, অন্য আরেকজন, আরো শক্তিশালী কেউ, যে ভর করে তার উপর অন্ধকারে। সে অন্ধকারে সঠিক রং চিনতে পারে, সে তার রেখাকে দেয় ভঙ্গি। সেই অন্য একজনকে কি হলো? সেই অন্য একজন কে তোমার মনে হয়? কে হতে পারেন স্বয়ং ঈশ্বর ছাড়া? আবার সেই রবীন্দ্রনাথ বলছেন, শোনো, সীমার ভেতর অসীম তুমি বাজাও আপন সুর, আমার মধ্যে তোমার প্রকাশ তাই এত মধুর। নকশা কি সুমাল্যর ভেতর দিয়ে সেই অসীমের এক টুকরো প্রকাশ? আর অসীমের সঙ্গে এসে মাঝে মাঝে যোগাযোগ করতে পারে নকশার মাধ্যমে। এইসব আপনি বললেন তাকে? দুঃখিত হয়ে মাথা নাড়লেন ডক্টর প্রকাশ সিং। বললেন, না, এর কিছুই আমি তাকে বলিনি। সে আমার কাছে এসেছিল সুস্থতার খোঁজে। তাকে সুস্থ করে তোলবার জন্য পেনসিলভানিয়া স্টেট ইউনিভার্সিটি আমায় টাকা দেয়। তারা তাকে সফল রোবোটিক্স ইঞ্জিনিয়ার হবার জন্য ফুল স্কলারশিপে পড়াচ্ছে। শিল্পী হওয়ার জন্য নয়, অথবা সাধক হওয়ার জন্য নয়। সুমাল্যর মনে হয়েছিল সে পাগল হয়ে যেতে চলেছে, তার চিকিৎসার দরকার। আমি তার চিকিৎসা করলাম। তাকে আমি বললাম এই সবকিছুই তার কল্পনা। সে বহুদিন কোনো মানুষের সঙ্গ পায়নি বলে সে নিজেই তৈরি করেছে নকশাকে। নকশার সঙ্গে কথা বলার মাধ্যমে আসলে সে নিজের সঙ্গেই কথা বলে, মেটায় আসঙ্গলিপ্সা। আমি তাকে ফুটবল খেলতে বললাম, নাইট ক্লাবে যেতে বললাম, সিনেমা দেখতে বললাম, চারপাশের লোকজনের সঙ্গে মিশতে বললাম। কেন যে বললাম আমি এখন মাঝে মাঝে ভাবি, না বললেই হয়তো ভালো হতো। সুমাল্য অন্তত, কি হলো তার? সুমাল্যর 2-3 মাস পরে একদিন হঠাৎ কিছু পুলিশ এলো আমার ঘরে। আমি তখন পড়াশোনা করছি। আমার কাউন্সিলিং এর ছোট্ট ঘরটার ভিতরে বসেই তারা আমায় জানালো সুমাল্য হারিয়ে গেছে। প্রশ্ন করল সে আমাকে কি বলেছিল। আমি উত্তর দিলাম সুমাল্য আমায় তার ছবির কথা বলেছিল। তারা আমায় নিয়ে গেল সুমাল্যর হোস্টেলের ছোট্ট ঘরে। আমি দেখলাম ঘরের মাঝখানে অবিন্যস্ত পড়ে রয়েছে একটি একার বিছানা। তার উপরে সুমাল্য ছড়িয়ে ছিটিয়ে রেখে গেছে একটার পর একটা সিগারেট, অ্যাশট্রে, ব্যাগ, জলের প্রচুর বোতল, প্রচুর কাগজপত্র, বই, গানের, সিনেমার সিডি। বিছানার পাশে দেওয়ালে আয়না আঁকা, তার ভিতরে নকশা, পেছনে সূর্যমুখীর ক্ষেত। আর এই দেওয়ালের বিপরীতেও একটা দেওয়াল, সেখানেও একটা ছবি আঁকা। এই ছবিটার কথা সুমাল্য আমাকে বলেনি। হয়তো এটা সে আমার সঙ্গে দেখা হওয়ার পরে এঁকেছে, হারিয়ে যাওয়ার আগে। কিসের ছবি সেটা? উল্টো দিকের দেওয়ালে আঁকা আয়নায় নকশার পেছনে যে সূর্যমুখী ক্ষেতের প্রতিবিম্ব তৈরি হচ্ছে, সেটা সেই সূর্যমুখী ক্ষেত্রার ছবি। দিগন্ত বিস্তৃত মনে হয় তাকে। উত্তাল হাওয়ার পর হাওয়া দ্রুত বেগে এসে দুলিয়ে দিচ্ছে সেই ফুলগুলিকে। তাদের উজ্জ্বল সোনালী পাপড়ি, ঘন কালো ও খয়েরি পরাগধানীকে, বহু বিচিত্র আকৃতির ছোট ছোট পোকা, ভ্রমর, পরী, মানুষ, দানব, যুদ্ধ বিমান, জাহাজ সেই গাছগুলির গোড়ায় মাটিতে তরঙ্গের ভঙ্গিতে পাথর হয়ে আছে। আর সেই সূর্যমুখী ক্ষেতের মাঝখানে নগ্ন শুয়ে আছে একটি যুবক। তার লম্বা চুল মাথার পেছনে এলিয়ে রয়েছে বাউলদের মতো। চোখের নিচ ঈষৎ ফোলা, আর দুই চোখের বদলে দুটি চোখের জায়গায় দুটি সূর্যমুখী রাখা, যেন তারা ফুটে আছে ছেলেটি রক্ষী গহ্বর থেকে। হাওয়ায় সূর্যমুখী গাছগুলি চাবুকের মতো শুয়ে আছে তার শরীরে, বুকে, তলপেটে, পায়ে। নিবারণ করেছে তার লজ্জা। আর ডান হাতের কনুইয়ের উপরে একটি ক্ষত চিহ্ন দেখা যায়।
তিনটি সূর্যমুখী কুঁড়ি মুখ বের করে আছে বিচিত্র সজ্জায়, যেন একটি বাংলা শব্দ পড়া যায়, নকশা। পুলিশ আমাকে প্রশ্ন করে মেয়েটিকে, ছেলেটিকে। আমি কোনো জবাব দিতে পারি না। সমান লোকে আর খুঁজে পাওয়া যায় না। তার গবেষণা অসমাপ্তই থাকে। আর আমিও কাজে ইস্তফা দিয়ে ভারতে ফিরে আসি আবার। সুমাইলের ছবিগুলো, ওগুলোর কি হয়? আপনি আর দেখেননি? একটা দীর্ঘশ্বাস ফেলেন ডাক্তার পাগলাসি। বলেন, আমি এর 2 বছর পর আবার একবার পেন স্টেটে গেছিলাম। কাজ ছিল না, ছবিগুলো দেখতে। গিয়ে কি দেখি জানো? কি কি আর, হোস্টেলটা ভেঙে ফেলা হয়েছে পুরনো বলে। এখন সেখানে অন্য একটা ঝাঁ চকচকে হোস্টেল, আর উন্নত। এই হোস্টেলটার ইলেকট্রিক সাপ্লাইয়ের ব্যবস্থা হোস্টেলের ভিতরেই রয়েছে, তাই কখনোই আর বিদ্যুতের অভাবে ছাত্রদের গবেষণায় অসুবিধা হয় না। দাঁড়াও, 2 কাপ কফি আনি। 91.9 ফ্রেন্ডস FM, তোমার মনের স্টেশন।